আমরা আজকে অনেকদিন পর আবারও আরামবাগের বিশিষ্ট মানুষ, রাজনীতিক, অভিনেতা, প্রযোজক, একাধিক মানে নাম, একাধিক পরিচিতি আর কি বলা যায়। একটাই শেখ শাহিদ ইমাম ওরফে মহারাজ, কিন্তু পরিচিতি বিভিন্নভাবে। এবং আজকে আমরা চলে এসেছি এক অঞ্চল, আরামবাগের এক অঞ্চলের পাড়া বাগনানে। পাড়া বাগনান একেবারে তাদের এখানেই তার জন্ম, বেড়ে ওঠা, ছোটবেলাটা এই এলাকাতে। এবং সেই গ্রামের টানে নারী মাঝে মধ্যেই গ্রামে আসতে হয়, কারণ উদ্যোগে এই গ্রামে বেশ কিছু সমাজসেবামূলক কর্মসূচি নেওয়া হয়। কখনো এডুকেশন সেবা নিয়ে, কখনো দুস্থদের বস্ত্রদান, কখনো গুণীজন সংবর্ধনা ইত্যাদি কর্মসূচি নেওয়া হয়ে থাকে। বিশেষ করে শেখ হাসান ইমাম এখানকার ভূমিপুত্র, যিনি এখান থেকেই একটা সময় পড়াশোনা করেছেন, এখান থেকেই তার কর্ম শুরু হয়েছিল এবং এলাকার মানুষকে নিয়ে চলার একটা যে ইচ্ছেটা, সেটা কিন্তু আজও রয়েছে। যে প্রোগ্রাম হচ্ছে আপনাদেরকে আমরা দেখাবো একটু পরেই, সেই প্রোগ্রাম আজকে সংবর্ধনা এবং দুস্থদের বস্ত্রদান কর্মসূচি হচ্ছে। এবং তারই মধ্যে একটু ফাঁক শেখ শাহিদ ইমামকে পেয়ে গেছি। ইমাম বাবা শেখ হাসান ইমাম এই ধরনের কর্মসূচি নেন, এবং তার জন্য কি এই বার গ্রামে ছুটে আসা বাবার সঙ্গে? হ্যাঁ, প্রথম কথা একটা বলি, আমরা এটা আজকে 31 বছর চলছে আপনার এই দুস্থদের বস্ত্রদান আর মানে শিক্ষার উপকরণ। তো এটা আমার বাপি বহুদিন ধরেই করছে। তো এই জন্য গ্রামের দিকে আমাদের একটা টান থাকে, যে গ্রামে অনেক পিছিয়ে আছে সেটা। তো এখন সরকার আসার পর অনেক উঠেছে গ্রামের, যে মানে আগের যেভাবে ছিল অনেক উন্নতি হয়েছে গ্রামের। তো আমরা প্রথম 31 বছর চলছে, প্রথম থেকে যেহেতু গ্রাম যুক্ত, আমি ছোটবেলা থেকে দেখেছি এই মানে বাপি এভাবে কাজগুলো করে যাচ্ছে। এই জন্য বাপির সঙ্গে পুরো সাপোর্ট দিয়ে বাপির সঙ্গে থাকি, এইসব কাজের সঙ্গে যুক্ত আর কি। এর আগে একটা ওই এডুকেশনাল সোসাইটি, পাড়াবাগনান এডুকেশনাল সোসাইটির উদ্যোগে একটা, এটা কি এটা কোনো সংস্থার ব্যানারে? এটা পাড়াবাগনান এডুকেশনাল সোসাইটির, ওইটা ছিল মানে ছাত্রছাত্রীদিকে সম্বর্ধনা। আর এটা হচ্ছে দুস্থ দিকে, মানে বস্ত্র, কম্বল, জামা কাপড়, লুঙ্গি, তারপরে আপনার খাতা, এটা এই অনুষ্ঠানটা আর কি। আপনার ওটা আলাদা আর কি, দুটোই কিন্তু পাড়াবাগনান এডুকেশনাল সোসাইটির তো। কিন্তু আপনি তো এখন খুবই ব্যস্ত মানুষ, আপনি সিনেমাটা করছেন, চুটিয়ে অভিনয় করছেন, তারই মাঝে এই সময়টা বের করা তো খুব টাফ। সিনেমাটা আমি করছিলাম, এখন মাঝখানে রেখেছি একটুখানি। আমি নানা রকম, আমি যেহেতু একজন স্কুল টিচার, অনেক সমাজমূলক কাজ করি, সেই জন্য দেখুন এটা একটা সমাজমূলক কাজ, তার মধ্যে সময় বার নিয়েছি সমাজমূলক কাজের জন্য। আপনি সিনেমাটা করছিলেন, এখন বিরতি রেখেছেন। এখন তো আবার সব থেকে বড় মানে সব থেকে বড় ইভেন্ট লোকসভা নির্বাচন খুবই সামনে। আপনি দলের দায়িত্ব রয়েছে, যুব তৃণমূলের জেলার আপনি সম্পাদক, সেখানে দলের সাংগঠনিক কাজটা কতটা করতে পারছেন, সময় কতটা দিতে পারছেন? আগে আমি তো পুরো টাইম ছিলাম, মিডিলে একটু আমার গ্যাপিং ছিল। আগের মতোই আবার দলকে সময় দিচ্ছি বা সংগঠনে সময় দিচ্ছি। সামনে লোকসভা ভোট, আর তারপর দলকে ভালোবাসি, মমতা ব্যানার্জি আদর্শকে ভালোবাসি, মমতা ব্যানার্জি কাজগুলো করে সেগুলো ভালোবাসি। সেই হিসাবে আমি থেকে অনেক ভালো সময় দিচ্ছি, আরও করে সময় দেবো আর কি, সেই বুঝে আমার টার্গেট আছে এখন। লোকসভাকে সামনে আপনার সংগঠনের তরফ মানে কি ধরনের প্ল্যানিং হচ্ছে অঞ্চলে? দেখুন, মানুষকে নতুন করে বুঝাবার নেই, সাধারণ মানুষ সব জানে। মমতা ব্যানার্জি যে উন্নয়নমূলক কাজ করছে, মানুষের পাশে যে আছে আর কি, তৃণমূল দল বা তৃণমূল সরকার, মমতা ব্যানার্জি দিদি, ওগুলো মানুষকে বলার দরকার নেই। ওইগুলো মানুষকে একটুখানি, মানুষ সব আজকাল মানুষ অনেক আগের থেকে মানে কি বলবো, যেটা বলে অনেক আগিয়ে গেছে, তার থেকে অনেক ইমপ্রুভ হয়ে গেছে। মানুষের অনেক আগিয়ে গেছে, মানুষের হাতে মোবাইল, টিভি, নিউজ, মানে ঘরে ঘরে মোবাইলে তো আবার নিউজ চলে যাচ্ছে। যেমন আরামবাগ দেখছি মানুষের মোবাইলে একদম, তারপরে গ্রুপ, সমস্ত নিউজ চ্যানেল, লোকাল যে পেপারগুলো বা পেপার, তারপরে আপনার টিভি চ্যানেল, তো সবাই নিউজ দেখে। তো সেই নিউজ দেখার কারণে কি মানে মমতা ব্যানার্জির উন্নয়নগুলো মানুষ আরও ইজি হয়ে যাচ্ছে, পৌঁছে যাচ্ছে। এবার মানুষকে নতুন করে বোঝানোর দরকার নেই। এবং আমাদের টার্গেট আছে, আমরা উন্নয়নগুলো আরও মানুষের কাছে তুলে ধরা, এবং তারা কিভাবে আরও সুযোগ সুবিধা পাবে সেইগুলো তাদেরকে বোঝানো। তো অটোমেটিক নতুন আমাদের সংগঠন কিছু করে, আমাদের সংগঠন অমনি মমতা ব্যানার্জি একাই অস্থির, আর অন্য কোনো ধর্ম একটা নামই আমাদের কাছে বলে স্তম্ভ, যেটা। তো মানুষকে বোঝানোর দরকার নেই, অমনি মানুষ আমাদেরকে ভোট দিবে, নতুন করে মানুষকে বোঝানোর কিছু দরকার নেই। কিন্তু এই যে বিজেপি হাওয়া কাজ করছে, স্বয়ং প্রধানমন্ত্রী বিজেপি নেতা তিনি গতকাল প্রোগ্রাম করে গেলেন, দুটো প্রচুর মানুষের ভিড় হয়েছে। রাজনাথ সিং সভা করলেন, সেখানে ভিড় হয়েছে। আরামবাগ কি অনেক মানুষ বিজেপিতে যাচ্ছেন, কি বিজেপি টার্গেট করছে আরামবাগ লোকসভাটাকে জয়ী হবে,
তাহলে এরা কি জন্য এত আশা করছে? দেখুন, স্বপ্ন দেখা তো নেই। তো বিজেপি তো অনেক স্বপ্নই দেখছে যে 42 পেয়ে যাব, সব আসন পেয়ে যাব, আমরা কেন্দ্রেই ক্ষমতা থাকবো। দেখুন স্বপ্ন দেখতে বাধা কি? দেখুন, প্রধানমন্ত্রীর তো লোক হয়েছে সবাই, যে প্রধানমন্ত্রী একটুখানি ধরনের নরেন্দ্র মোদী কথাবার্তা বলে সবাই জানে, যে মানুষ এরকম অনেকে ওটা দিয়ে যাচ্ছে বা দেখতে গেছে, যেটা আমার তো আমার মনে হচ্ছে লোক সেরকম, আমার মনে হয় যেটুকু লোক হয়েছে ওই লোক দেখতে গেছে। লোকটা যে এত বুজরুকি মারে, জিএসটি মানে কি ব্যাংকে টাকা রাখলে টাকা পাওয়া যাবে, মানে এরকম যে 2 নম্বরই যে জিনিসগুলো করে, সত্যি মানুষটা যে অরিজিনাল কীরকম সেই জন্য লোক গেছে, যে নরেন্দ্র মোদীকে ভোট দেবো বা নরেন্দ্র মোদীর পাশে থাকবো, সেই জন্য কেউ যায়নি, যেটা আইডিয়া। অনেকে তো বলছে যে তৃণমূলেরও কেউ কেউ বিজেপির দিকে ঝুঁকবেন, আরামবাগ থেকে তারপর নেতারা বিজেপির দিকে ঝুঁকবেন, এরকম তো বিজেপি তো প্রচার করছে, মানে বলার চেষ্টা করছে যে অনেকেই লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ারই নাকি সেই হিড়িকটা দেখা যাবে। দিদি যা উন্নয়ন করেছে, যা মানুষের পাশে যে এইভাবে আছে তৃণমূল, তো বিজেপি এখন কি, দিলীপ ঘোষের মতো লোক জানেন ভুলভাল কথাবার্তা বলে, এরা দিলীপ ঘোষের এরা তো সব সাগরেত, এরা ভুলভাল কথা, যা অমুক তৃণমূলের লিডার চলে যাচ্ছে, এই চলে, কেউ যাবে না। যারা হচ্ছে এইসব মাথা খারাপ, যারা ওই 2 নম্বরই মাল, তারাই তৃণমূল জায়গায় 2 নম্বরই করতে পারে, তাদের মতো লোক দু একটা গেছে। কিন্তু ভালো যারা দল, যারা ভালো লোক, যারা মানুষের পাশে, মানুষের কথা ভাবে, মানে দিদির উন্নয়নের কথা ভাবে, তারা কোনোদিন যাবে বিজেপির মতো দল একটা? আর ওরা ওই রকম ছড়ায়, অনেক কথাই ছড়াচ্ছে যে চলে আসবে চলে আসবে, ওরা ফুঁকো আওয়াজ, আদৌ কেউ যাবে। কারণ মাথা খারাপ নাকি যে বিজেপির মতো লোক যাবে, যে সব পুরোটাই 2 নম্বরই। আপনি বলুন না, জিএসটি থেকে আরম্ভ করে কি করে না মানুষের, টাকা নোটবন্দি থেকে আরম্ভ, কত মানে গরিব, কত চাষি কত আত্মহত্যা করেছে বলুন। বিজেপির এইদিকে আছে বিজয় পালিয়ে গেল, তারপরে আপনার কি ওর নাম ভুলে গেলাম, নীরব মোদী গেল, বলুন তো কি কি করছে বিজেপি? কিন্তু ইয়াং জেনারেশনের তো অনেক বলছেন যে তারা সব বিজেপির দিকে ঝুঁকবেন। শাহিদ ইমাম কি কখনো বিজেপিতে যাবে না? তার বাবা তো সারা জীবনই, হাসান ইমাম তো সারা জীবনই ডানপন্থী তো বিজেপি, কিন্তু সেখানে বিজেপিতে যাবে না শাহিদ ইমাম? দেখুন, আমি দরকার হলে আমি মমতা ব্যানার্জি দল করি, বললাম আদর্শকে দেখে দল করি, দরকার হলে আমরা দল দেবো, বসে থাকবো, তো ওই বিজেপি কেন, অন্য কোনো দলের কথা আমরা ভাববই না। বিজেপি কেন, আমি কংগ্রেসের কথাই যদি বলি, কংগ্রেস কোনো দলেই যাব না। আমরা ভালোবাসি মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের উন্নয়নকে। আপনি একবার বাইরে দেখুন তো, রাস্তাঘাটের কি সুন্দর গ্রামের অবস্থা। আগে কারেন্ট ছিল না, এখন আমরা ইলেকট্রিক দেখতে পাচ্ছি, পুরো রাস্তায় রাস্তায় কারেন্ট, জলের ব্যবস্থা, সজলধারা কি করেন গ্রামের জন্য মমতা ব্যানার্জি। সেই মানুষটা এত উন্নয়ন করছে, আমি সেই মানুষটার পাশে উন্নয়ন থাকবো না, আমরা যেহেতু সমাজমূলক কাজ করি। কিন্তু অনেকে বলছেন যে মুখ্যমন্ত্রীর উপরে কারোর মানে রাগ নেই, তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন মমতা ব্যানার্জি, তিনি খুব ভালো মানুষ, মানুষের ক্ষোভটা হচ্ছে লোকাল নেতৃত্বের ওপর, তারা ঠিকঠাক কাজ করছেন না, যে কারণে দলের এত বদনাম এবং দলের প্রতি মানুষের ক্ষোভটা। বিজেপিকে ভালোবেসে মানুষ ভোট দেবে না, তৃণমূলের প্রতি রাগ করে তারা বাধ্য হচ্ছে বিজেপিকে ভোট দিতে, এরকম একটা বলা হচ্ছে। সত্যি নিচে তলায় করাপশন বেড়ে গেছে? দেখুন, আমার এরকম জানা নেই, তবে একটা কথা দিদি একটা কথা বলেছিল যে কারু দেখে 42টা আসনে 42টা প্রার্থী হচ্ছে মমতা ব্যানার্জি, আমরা মমতা ব্যানার্জি ভোট দেবো। কে দাঁড়ালো না দাঁড়ালো সেটা আমিও দেখবো না, বা আমার মন বলছে সাধারণ মানুষও দেখবে না, এক মানুষ কে দেখবে সেটা হচ্ছে অনলি ফর মমতা ব্যানার্জি, তাদেরকেই ভোট দেবে। এইগুলো বিজেপির রটনা। শেখ হাসান ইমাম তো রাজনৈতিক মঞ্চে সেভাবে দেখা যায় না, কোনো বক্তব্য সেরকম নিতে দেখা যায় না, কিন্তু যেহেতু ছোটবেলা থেকে রাজনীতিটার সঙ্গে তিনি যুক্ত ছিলেন, বাড়িতে কি রাজনৈতিক চর্চা হয় বাবলাটায়? না, আমরা সেইভাবে রাজনীতি সম্বন্ধে আলোচনা করি না, আমরা এই সমাজমূলক যে এইভাবে এই কাজগুলো এইসব নিয়ে আলোচনা করি, রাজনীতির আলোচনা আমরা বাড়িতে করি না। বাবার কি রাজনীতি সম্বন্ধে আর ইন্টারেস্টে হারিয়ে গেছে, নাকি সকালে উঠে খবর কাগজটা তিনি পড়বেনই, মানে খবর টবর রাখেন? বাবা মমতা ব্যানার্জি একটা আলাদা রিলেশন, প্রথম থেকেই যখন তৃণমূল দল মানে তৈরি হয়, তখন ওই 42টা যে লোকসভা ছিল, লোকসভার চেয়ারম্যান সব, তখন সেই লোকসভা 42টা চেয়ারম্যানের মধ্যে আমার বাপি একজন চেয়ারম্যান ছিলেন, এবং বাপির সঙ্গে দিদির একটা আলাদা রিলেশন, বাপি বলে সেই বুঝে করেনি, কিন্তু কখনো তৃণমূল দলকে ভুলে যায়নি, আর ভুলে যাবেও না, দিদিকেও ভুলে যায়নি, ভুলেও যাবে না। বাবা অল টাইম তৃণমূল মানে উন্নয়ন, তৃণমূল যে ভালো কাজ করছে অল টাইম বলে, এবং নিউজ পেপার তো দেখে, উনি একটা এডুকেটেড লোক, আপনারা জানেন নিউজ পেপার তো দেশের নিউজ রাখতে হবে, সমস্ত কিছু ফলো করে। একটা সময় মহারাজকে নিয়ে আরামবাগে বিরাট একটা সমস্যা তৈরি হয়েছিল, যে কোথা থেকে এলো এ মহারাজ, এসে মহা বিপদ তৃণমূলের কাছে। কেউ কেউ বলছিলেন যে স্বপনন্দী তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট, তার সঙ্গে বিরাট একটা দ্বন্দ্ব, টক্কর নিচ্ছেন মহারাজ, যুগের ছেলে, সবে রাজনীতিতে এসেছে, স্বপন নন্দীর বিরুদ্ধে টক্কর। তার
রাজেশ চৌধুরীর সঙ্গে একটা সময় দ্বন্দ্ব প্রকাশ্যে অনেকে বলছিলেন, কিন্তু সেসব এখন তার শোনা যায় না। এখন কি সব মিলমাট হয়ে গেছে? দেখুন, আমরা একটা ফ্যামিলি, রাজদা, স্বপন বাবুর কথাই বলছি, স্বপন বাবু, রাজদা, আমি, পলাশদা, আমরা তো একটা ফ্যামিলি। দ্বন্দ্বের এখানে কিছু নেই। কিছুই লোক আছে যারা এগুলো বদনাম করে একটা মানে কি বলবো মানে ঝামেলা লাগানোর জন্য তারা করেছিল। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। আমরা আগেও ছিলাম একসঙ্গে দলে, এখনও আগামী দিনেও থাকবো। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। গুণখাড়া যিনি আজ এখন বর্তমানে সভাপতি হয়েছেন পঞ্চায়েত সমিতির, তার ভোটে দাঁড়ানোটাই সমস্যা হয়ে গেছিল, কারণ একই জায়গায় আপনিও নমিনেশন ফাইল করে দিয়েছিলেন। এখন যাই হোক, আপনি উইথড্র করেছিলেন, এখন তিনি সভাপতি হয়েছেন। তারপর কিরকম কিরকম আপনার সঙ্গে সম্পর্ক, যোগাযোগ আছে তো? হ্যাঁ, আমার গুণখাড়া দেখা হয়, কথা গুণবাবু দেখা হয়, কথা হয়। তো মানে সম্পর্ক ভালো। দেখুন, ওনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ইয়ে নেই। আর উনিও তৃণমূল করেন, আমিও তৃণমূল করি। দল দুজনেই দল বললে দেখুন কোনো নমিনেশন ফাইলে গন্ডগোল হতে পারে, দুটো করে নমিনেশন থাকুক প্রত্যেকটা। আমিও করেছিলাম, উনিও করেছেন। উনি সিনিয়র লোক, ওনাকে থাকতে বলেছে, আমি দল অর্ডার দিয়েছি উইথড্র করতে, আমি উইথড্র করে নিয়েছি। একটা সময় যুব বিরাট একটা প্রভাব তৈরি করেছিল আরামবাগ ব্লক জুড়ে, মহকুমা জুড়ে। এখন কি কোথাও যুব একটা স্থিমিত হয়ে গেছে? নেতারা ফেরার হয়ে ঘুরছেন পুরসুরাতে, এইসব কারণে কোথাও একটা মনে হচ্ছে যুব যে ধার যে সানিয়েছিল সেটা খর্ব হয়েছে কোথাও? দেখুন, যুব ধার বা সানিয়েছিল এইরকম আমি বলবো না। একটা সংগঠন, যুব মাদার সবাই মিলে একটা সংগঠন করছিল, পাবলিকের কাছে পৌঁছে গিয়েছিল। আমাদের টার্গেট ছিল যে আমরা উন্নয়নগুলোকে মানুষের মনের মধ্যে পৌঁছে দেওয়া, সেটা যুব সমাজ করছিল। এবং যুবটাকে একদম তৃণমূলেরই একটা অংশ, দিদিরই তো দল, মাদার যুব সব একটা, এগুলো সব রটানা, আদৌ সব কিছু নয়। এবার দেখুন, যুব মাদার সব একসঙ্গেই দল করে, একসঙ্গেই সংগঠন করে। আগের মতোই আমাদের সংগঠন আছে, এখন আবার বেশি সংগঠন আছে। এবার দেখুন, সেইভাবে কিছু নেই। এই যে লোকসভা ভোট আসছে, আমরা আবার ঝাঁপিয়ে পড়বো, আবার সংগঠন করব, আবার মানুষের মনের মধ্যে তৃণমূল কী কী কাজ করেছে সেগুলো জাগাবো, আর অন্য কিছু নয়। হুগলি জেলার 3টে সিট কি হবে লোকসভার? 100% তৃণমূল পাবে। মানুষ তো জানে যে তৃণমূল যে হারে কাজ করেছে অন্য দল কাজ করবে না। আর বিজেপি নিজেদের মধ্যেই যা ঝামেলা করছে, শুরু করেছে এইসব 2 নম্বরই, তো মানুষ ওদিকে ভোট দিবে। মানুষ ভুল ভাল কথাবার্তা বলে, কি ভোট দিবে মানুষ? মানুষ তো দেখবে উন্নয়নটা, তো উন্নয়ন তৃণমূল করছে, উন্নয়নে মানুষ আজকাল চাই উন্নয়ন, কে দেখবে না? আর দিদি যে হারে উন্নয়ন করছে মানুষের পাশে, এটা মমতা ব্যানার্জি সম্ভব, অন্য কেউ পারবে না, কোনোদিনই পারবে না। আগে তো সিপিএম কত বছর ছিল, কি করেছে বলুন? রাস্তা দিয়ে গেলে কোনো আরামবাগের রাস্তা দেখেছেন, প্রেগনেন্ট মহিলা যদি রাস্তা দিয়ে যেত, ওখানে তার মানে সমস্যা তৈরি হয়ে যেত। এখন রাস্তা কত ক্লিন, রাস্তার লাইট, জলের ব্যবস্থা, কারেন্টের ব্যবস্থা, হসপিটালে সুপার স্পেশালিস্ট হসপিটাল, মেডিসিন, মানে কি করেনি? আগে সংখ্যালঘুদের চাকরি হতো না, এখন দেখুন তো একটা স্কুল ঘুরুন, একটা যে কোনো সংস্থা, প্রত্যেকটা জায়গাতে মুসলিম ছেলেরা চাকরি করছে। মমতা ব্যানার্জি কোনো ধর্ম, জাত, কোনো কিচ্ছু দেখেন, উনি দেখেন একটা মানুষ। বিজেপি এরা খালি ধর্মের সুরসুরি, নানা রকম মানে উস্কানিমূলক বক্তব্য। ওদিকে আজকাল মানুষ শান্তি চাই, সারা ইন্ডিয়ার মানুষ শান্তি চাই। তাহলে বলুন তো, বিজেপি তাই রাম মন্দির কি সুর তৈরি করলো, তাহলে 3টে রাজ্যে হেরে গেল কেন? আজকে যে 5টা রাজ্যে ভোটটা হলো, 5টা রাজ্যে হেরে গেল কেন? তাহলে তো সবাই তো বলতো, তাহলে রাম মন্দির বলছে, অমুক বলছে, ধর্ম সুশ্রী দিচ্ছে, আমরা ভোটটা দিয়ে দিই। মানুষ শান্তি চাই। আমরা হিন্দু মুসলিম, আমরা 2 ভাই, আমরা সবাই সারা জীবন, আমরা এই থেকে যত বছর পৃথিবী হয়েছে, সবাই একসঙ্গে হিন্দু মুসলিম আছে, ছিল, এখনও থাকবে। সবাই শান্তি চায়। যতই ধর্মের সুশ্রী দেয় কিচ্ছু করতে পারবে না। সবাই জানে, পশ্চিমবঙ্গের মানুষও জানে যে মমতা ব্যানার্জি ও পশ্চিমবঙ্গ জানে পারফেক্ট। মমতা ব্যানার্জি আগামী দিনে প্রধানমন্ত্রী হবার যোগ্য, যেটা একেবারে। এবং আমরা ফিরছি আপনার পেশাগত যে অভিনয় জীবনে, এখন কি, এখন কটা চলছে নাকি এখন স্টপ রেখেছেন? এখন আমি মানে অভিনয় থেকে পুরো সরে এসেছি, অভিনয় করছি না। হ্যাঁ, আমি এই রাজনীতিটাই করবো ভালো করে। যেমন দেখুন, আমাদের গায়ে তো রাজনীতির রক্ত, আর সমাজমূলক কাজ। আর সমাজমূলক কাজ করতে গেলে রাজনীতি দিয়ে করাটা সবথেকে সুবিধে আর কি। সে সমাজমূলক কাজের সঙ্গে যেহেতু যুক্ত আছি, ওই জন্য রাজনীতিটাই বেস্ট আমার জন্য। রাজনীতি করছি, আরও ভালো করে করবো এবারে একেবারে। এবং সামনে বড় লড়াই রয়েছে লোকসভা নির্বাচন, এবং সেখানে শাহিদ ইমাম যুব নেতা, হুগলি জেলার যিনি সম্পাদক যুব তৃণমূল কংগ্রেসের, সামনে ভোট রয়েছে। সিনেমার অভিনয় এই জায়গা থেকে একটু সরে আসছেন, কারণ সামনে বড় লড়াই রয়েছে তার দলে। দেখা যাক সেই লড়াইয়ে কতটা সামিল হতে পারেন শাহিদ ইমাম। আমি দেখাবো বাইরে কি হচ্ছে আজকের এই পাড়া বাগনানে। আর আরেকজন পরিজন শরীর খারাপ হওয়ার জন্য তিনি তার ভাইকে পাঠিয়ে দিয়েছেন, এই আচার অনুরোধ করছে। এবং এদেরকে বহুবিধ কর্মধারা রয়েছে,
এই কয়েক বছর ধরে আমরা একক অঞ্চলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় স্টার মার্ক যারা পাচ্ছে বা তার বেশি তো বটেই, তাদের গত বছর আমরা করেছি নগদ টাকা, তাদের একটা ভালো পরিমাণ টাকা তাদের সাহায্য করেছি একজন ছাত্র এবং একজন ছাত্রীকে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো নম্বর পেয়েছিল। এই আমাদের সংস্থার ব্যানারে পাড়াবাগান শেখ ইলাইট বক্স এর নামে একটি স্তরে সেই সুন্দর হবে মোর সাথে ডুবে নাথে রাখে তারে সবে। নিমাইচন্দ্র ঘোষ আমাদের সোসাইটির অন্যতম সভাপতি, বিশিষ্ট সমাজসেবী, শিক্ষাবিদ। স্বাগত ভাষণে তিনি আপনাদের সকলকে স্বাগত জানিয়েছেন এবং সেই সঙ্গে পাড়াবাগান এডুকেশনাল সোসাইটির যে কর্মধারা সে সম্পর্কে তিনি আলোকপাত করেছেন, তাকে ধন্যবাদ। বিশিষ্ট ব্যক্তিকে গুণীজন বেছে নিয়েছি। এবারে সাধারণভাবে কিভাবে গুণীজন বাছাই করা হয় এক কথা সেটা আপনাদের বলি। হয়তো যে মানুষদের কথা আমরা বলছি, যেমন শ্রী গদাধর রানা, বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক, সমাজসেবী; কাজী আলী আকবর, বিশিষ্ট সাহিত্যসেবী এবং সমাজসেবী। এদের নাম হয়তো এখানে যারা আছেন সকলে নাও শুনতে পারেন, কিন্তু তা দিয়ে এটাকে খাটো করা যাবে না, অস্বীকার করা যাবে না। আর আমাদের এই সোসাইটির উদ্দেশ্য যে আমাদের এই এলাকা, বিশেষ করে সাব ডিভিশনকে আমরা বলি, এর ভিতরে সেই সব মানুষকে গুণীজন হিসাবে চিহ্নিত করা যারা বিভিন্ন কারণে এখনো প্রচারের আলোয় আসেননি। রাজনৈতিক, সামাজিক, ব্যক্তিগত বিভিন্ন কারণে আমরা অনেক সময় গুণ স্বীকারও করি না, গুণের গুণকে আংশিক ভাবে অ্যাঙ্গেল থেকে আমরা বিচার করি। আমরা ওই জায়গাটা থেকে বেরিয়ে এসে মানুষ, সে কথাটা আমরা অনেক ক্ষেত্রেই ভুলে যাই। ভোগ, প্রাপ্তি, নাম যশ খ্যাতির পিছনে আমরা ছোট দাঁড়াই, অন্য কোনো কিছুকে অধিকার না দিয়ে। এটা কিছু মানুষ আছেন যারা নীরব নিভৃতে সাধনা করে যাচ্ছেন, সাহিত্য সেবা, জনসেবা, কিন্তু আমরা খুঁজে পেতে এরকম কিছু মানুষ বার করি প্রতি বছর। সেই মানসিকতা অনেক ক্ষেত্রে যারা করছেন একবারে সাধারণ মানুষ, অনেক বড় বড় মানুষ আছেন, তাদের ফিল্ড অনেক বড়, এদের ক্ষেত্রেও তত বড় না হলেও আমরা মনে করি আমরা যেমন একটা ছোট সংস্থা, আমরা এরকমই একজন মানুষ যিনি প্রাথমিক শিক্ষক, তিনি কিন্তু তার লেখালেখি, সমাজ সেবার কাজ দীর্ঘদিন ধরে